ডিফেন্স বিশ্লেষক আর.কে শ্রীবাস্তবের সঙ্গে। স্যারজি, এই যে আইএসআই যোগ যে ইতিমধ্যেই যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটুখানি দেখি বিগত কয়েক বছরে বা এবছরের মধ্যেও বারংবার আমরা কিন্তু পাকিস্তানি যোগ, আইএসআই যোগ বা অন্য কোনো জাইশ যোগ, এরকম কিন্তু একাধিক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এত ঘন ঘন হচ্ছে এমন ঘটনা, এর পেছনে কারণটা কি, কিভাবে আপনি পুরোটাকে ব্যাখ্যা করবেন? এই পেছনে কারণ আছে মমতা। এই রানা রৌফের যদি আপনি পুরো ইতিহাসটা আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে নেপাল থেকে এই পাক ন্যাশনাল আমাদের দিকে ঢুকলো, অনেকগুলো যত নিজ পুরনো নাম মুছে ফেললো, তারপরে আধার কার্ড নিয়ে এখানে যতগুলো গভর্নমেন্ট ডকুমেন্ট নিয়ে ইনি এখানে থাকতেন, তাহলে ওখানে ধরা পড়ছে। এরকম অনেক লোক, আমরা তো বারবার বলছি, এইটা মমতার রিজিমে আমাদের পশ্চিমবঙ্গ হয়ে গেছিল একটা ঘাঁটি, এইটা হয়ে গেছিল আমাদের ঘাঁটি, রাইট? পাকিস্তান আইএসআই এই ধাপে ধাপে এটা এখন বারবার বাংলাকে কেন ঘাঁটি বলা হচ্ছে? বারবার বাংলার উপরেই কেন অ্যাটাকটা নেমে আসছে? বাংলা কি এতটাই সেফ প্যাসেজ এই সমস্ত দুষ্কৃতকারীদের জন্য? অ্যাবসলিউটলি ডেমোগ্রাফিক রাস্তাটা দেখুন আপনি, বর্ডারের কাছে আপনি আবার ডিস্ট্রিক্টের কাছে আপনি অনেকগুলো ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গে যেখানে ডেমোগ্রাফিক ইনভার্সন হয়ে গেছে, যখন মাইনরিটি যেখানে মোর দেন 50% আছে, এই কোথায় ধরা পড়ছে? এই তো ধরা পড়ছে না আপনার কোনো আমাদের অন্য জায়গায়, বিদ্যাপুরে অন্য জায়গায় ধরা পড়ছে না কেন? এই বর্ডার ডিস্ট্রিক্টে কেন ধরা পড়ছে? হাবড়ে ধরা পড়লো কেন? বিকজ এখানে আপনার যে ইকোসিস্টেম তৈরি করা হয়েছে, ওই ইকোসিস্টেম আপনার এরকম লোককে খুব ভালোভাবে এদেরকে ডকুমেন্ট দিয়ে দেয়। এর জন্যই তো একটা টাস্ক ফোর্স বানাতে হবে, এর জন্যই আমাদের একটা বিশেষ সমিতি গঠন করে এটা যেটা বর্ডার ডিস্ট্রিক্ট আছে ওটাকে আবার খতিয়ে দেখতে হবে। প্রত্যেকটা গ্রামে গঞ্জে ওখান থেকে কতগুলো আপনার আধার কার্ড, কতগুলো আপনার প্যান কার্ড, কতগুলো আপনার ভেরিফিকেশন দেওয়া হয়েছে, এইটাই আমাদেরকে খতিয়ে দেখতে হবে। তখন এইটা অনেক বড় বিপদ আছে, এখন এটা সেফ হয়নি। ইউ হ্যাভ জাস্ট দ্য মিডল আমরা বের করেছি। এই আর্টসের সীমা এর একটা মডাস অপারেন্ডি আছে। এই প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে আপনার কি করে জানেন? বলেন যে আমি একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে কাজ করছি, আপনি আসুন একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে আপনাকে কাজ দেবো। তারপরে আমাদের এক্স সার্ভিসম্যান যারা আছেন ওদেরকে এক্স সার্ভিসম্যানকে নিয়ে গিয়ে নিজের কাছে রিক্রুটমেন্ট নিয়ে নেয়। এরকম কথা অনেকবার আমরা দেখেছি, এই মোটর সাপ্রেন্ডি অনেকবার দেখেছি। দিল্লি রোডে আমরা পাকিস্তান আইএসআই এটা আমরা দেখেছি। দিল্লি রোডে আমাদের হেডকোয়ার্টার, আমি হেডকোয়ার্টার সামনে ওরা বসে যেত, আর ওরা এখন বসে গিয়ে বন্ধুত্ব করতো, বিকজ আমাদের তো তার উপরে লেখা নেই কেউ আছে। স্যার, যখন এরকম ঘটনাগুলো যখন সামনে আসছে, তখন কিন্তু আরো একটা বিষয় পরিষ্কার যে এই ধরনের দুষ্কৃতকারীদেরকে ভারতীয় কোনো ডকুমেন্টস, জাল ডকুমেন্টস তৈরি করার ক্ষেত্রেও তো এমন ব্যক্তিরা সাহায্য করছেন যারা কলকাতার বুকে বসে, যারা তপসিয়ার মতো জায়গায় বসে এরকম ধরনের কাজ করছে। তো সরাসরি যোগাযোগটা তো চলছে, একেবারে চোখের সামনে থেকে তো চলছে। তাহলে কোন জায়গাগুলোতে মিস হয়ে যাচ্ছে পুলিশ প্রশাসনের? কেন আর আগে কেন ধরা যাচ্ছে না? অবশ্যই আমরা স্যারের কাছে আসবো। আমাদের সঙ্গে আমাদের কলিগ তাপস রয়েছে। তাপস, এখনো পর্যন্ত এই যে যাদেরকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে তাদের কাছ থেকে কি কি ইনফরমেশন পাওয়া গেছে? দেখো, একটা ইনফরমেশন তো স্পষ্ট যে সে পাকিস্তানের নাগরিক এবং আইএসআই এর দ্বারা সে ডিরেক্ট রিক্রুট। যেটা আরও জানা যাচ্ছে যে নেপালে থাকাকালীন সে নেপালে বসবাসকারী ভারতীয় বেশ কিছু যুবকদের যোগাযোগে এসেছিল এবং তাদেরকে র্যাডিক্যালাইজ করার প্রক্রিয়া চালাচ্ছিল, যেটা মনে করা হচ্ছে ভারত বিরোধী কার্যকলাপের জন্য তাদের যে মগজ ধোলাই করা, সেই মগজ ধোলাই করে তাদেরকে রিক্রুট করা ইনডিরেক্টলি আইএসআইয়ের হয়ে কাজ যাতে তারা করতে পারে তার জন্য চেষ্টা চালাচ্ছিল এই রউফ। তবে এটা স্পষ্ট নয় যে যাদেরকে র্যাডিক্যালাইজ করার কাজের সাথে সে লিপ্ত ছিল তারা সেই সব ভারতীয়রা পশ্চিমবঙ্গের বাসিন্দা না দেশের অন্যান্য জায়গাকার বাসিন্দা, এটা এখনও স্পষ্ট নয়। তবে এটা খুব স্পষ্ট হয়ে গেল আবারও যে পশ্চিমবঙ্গকে একটা সেফ করিডোর হিসেবে ব্যবহার করা হয়। নেপাল রুট খুব একটা পুরনো রুট নয় এবং নেপাল থেকে এই ধরনের অনুপ্রবেশ এর আগেও বহুবার ঘটেছে। তবে এবার যেটা পুলিশ যেভাবে গত এক মাস ধরে আমরা দেখছি, বিশেষ করে এসটিএফ এর তরফ থেকে যে ধরনের পদক্ষেপ করা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে তারা যখনই ইন্টেলিজেন্স ইনপুট পাচ্ছেন তারা বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন, রেড করছেন। এর আগেও কয়েকদিন আগেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গি যোগের সাথে। তবে এই রাউফ
সরাসরি আইএসআই এজেন্ট এবং এজেন্ট হিসেবে কাজ করছিল এমন নয় যে ভারতীয় এমন একজন ব্যক্তি যাকে রিক্রুট করা হয়েছিল, সে সরাসরি পাকিস্তানের বাসিন্দা, নেপাল থেকে পশ্চিমবঙ্গে ঢোকে এবং যদি নেপাল থেকে পশ্চিমবঙ্গে ঢোকে তাহলে একটা কাঠিয়ার এবং উত্তরবঙ্গের রাস্তা দিয়ে যদি হয় সেক্ষেত্রে চিকেন স্নেক কিন্তু আর একটা বড় বিষয়, সেখানে কোনো রেকি করেছিল কিনা, সেখানে কোনো, কারণ ইস্টার্ন কমান্ডের অধীনেই এই চিকেন স্নেকে যত ডেপ্লয়মেন্ট আছে 33 কোর, যেটা আমরা বলি সুকনা 33 কোরের অধীনে যেসব ফরমেশন ছিল সেই সব ফরমেশনের ছবি তুলেছিল কিনা এই নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ তাকে লাগাতার করছেন এসটিএফের গোয়েন্দারা, এবং মনে করা হচ্ছে এটা শুধু রাউফ নয়, রাউফের মতো আরও অনেকজন রয়েছে যাদের খোঁজ এই মুহূর্তে স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা চালাচ্ছেন। তার এক সহযোগীর খোঁজ পাওয়া গেছে এবং সেই সহযোগীর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। তো এটা হতে পারে যে হি ইজ জাস্ট আ টিপ অফ আইসবার্গ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও নতুন তথ্য উঠে আসতে পারে এবং সেক্ষেত্রে একটা বড়সড় সাকসেস, একটা সাফল্য ভারতীয় বা স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের বলা যেতে পারে। অবভিয়াসলি এই ইনফরমেশনগুলো আইবি এবং আরএডব্লিউর সাথেও শেয়ার করা হবে, এটাই প্রসিজার। আমাদের সঙ্গে ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তবজি রয়েছেন। স্যারজি, এই যে নেপাল বর্ডারকে পেরিয়ে এই যে ভারতে প্রবেশ এবং সরাসরি এই যে বাংলায় চলে আসা, আমরা এই যে রানা রাউফের বিষয়ে আমরা যে জানতে পারছি, এতদিন পর্যন্ত পাকিস্তানি এই ধরনের জঙ্গি সংগঠনগুলো কিন্তু ভারতে প্রবেশের ক্ষেত্রে কখন আমরা দেখেছি জম্মু কাশ্মীর, কখন আমরা দেখেছি বাংলাদেশ বর্ডার, এরকম নানা দিক থেকে তারা বারবার নাশকতার ঘটানোর চেষ্টা করেছে। এবারে কি তাহলে অপেক্ষাকৃত সেফ করিডোর হিসেবে নেপালকে তারা ব্যবহার করছে? নেপাল সদাই ব্যবহার করেছে। 99-এ আমাদের যখন IC 814 যখন হাইজ্যাক হলো তখন আমাদের চোখ খুললো যে আরে বাবা, এই যে আব্দুল আরশিদ চিমা, যিনি উনি পাকিস্তান হাই কমিশনে ছিলেন ফার্স্ট অফিসার আইএসআই, অনেক লোককে রিক্রুট করেছে। এইটা তো টিপস অফ দ্য আইসবার্গ। এই যে রানা রৌফকে আমরা এই যে এসটিএফ ধরেছে, আমরা জানি না কি ইন্টেলিজেন্সটা কোথা থেকে এসছে। সব থেকে বড় জিনিস যে লোক ধরা পড়েছে, অনেক লোক ধরা পড়বে নর্থ বেঙ্গল তো ভর্তি আছে ওদের এজেন্ট থেকে। এটা মনে রাখবেন, এটা ফান্ডামেন্টালিস্ট অর্গানাইজেশন নয়, এটা আইএসআই। এদেরকে লোভ দিয়ে ফেরত দিয়ে যায়। অনেকগুলো সার্ভিস পার্সন যে রাজ্যের রিটায়ার্ড সার্ভিস পার্সন, ওদেরকে এরা রিক্রুট করে আগে নেপাল নিয়ে যায়। বিশেষ করে ওখানকার যারা ওই যে ভাষাটা নেপালি ভাষা কথা বলে, ওকে নিয়ে গিয়ে বলে আমি একটা ইন্টারন্যাশনাল করি, তুমি একটা ইনফরমেশন নাও, মানে আস্তে 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 ওদেরকে বড় টাচ দেওয়া হয়। এই যে রৌফ রানার ভালো করে খতিয়ে দেখলে অনেক, আমার মনে হয় মোর দেন 100 পিপল ধরা পড়বে। এটা আমার পুরো বিশ্বাস, আমরা জানি এটা আছে, রাইট? এটা 100%। আর আই এম শিওর দ্যাট আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো যেটা আইবি আছে, ওরা অনেক ভালো কাজ করেছে। হয়তো ওরা সামনের দিকে কোনোদিন আসে না, কিন্তু ক্রেডিট টু আওয়ার ইন্টেলিজেন্স এজেন্সি। হয়তো এটা মিলিটারি ইন্টেলিজেন্স হতে স্যার, পারে, একটা বিষয় কিন্তু জানা যাচ্ছে যে এই যে রানা রাউফ সে কোন কোন জায়গায় রেকি করেছিল, কারণ সে চিকেন স্নেক পার হয়ে এসেছে, এটা যেমন একটা ইনফরমেশন ইতিমধ্যে এসে পৌঁছেছে। এবং আরো একটা যেটা বিষয়, যে ইস্টার্ন কমান্ডের বিভিন্ন তথ্য তার কাছে থাকতে পারে, সে হয়তো তথ্য পাচারের মতো কাজ করেছে, এমনও কিন্তু আশঙ্কার কথা শোনা যাচ্ছে।